নমস্কার গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচের রিভিউ নিয়ে। ঠিক আছে, তো জানেন আপনারা যে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ হয়েছে সুপার 8-এর। এটা ফার্স্ট ম্যাচ ছিল সুপার 8-এর, ইন্ডিয়ার আর আফগানিস্তান দুজনেরই। তো ইন্ডিয়া জিতে যায় 47 রানে, আর কোথাও না কোথাও আমার প্রেডিকশন ঠিকই হয়ে যায়। আমি বলেছিলাম 50 ওরকম রানে জিতবে, ঠিক আছে, 50 রানে তিনি 47 ক্লোজ মার্জিন। ঠিক আছে, তো যাই হোক, এবার ম্যাচে আসি। প্রথমে টসে জিতে শর্মা ব্যাটিং নেয়, ঠিক আছে। তো তার কোথাও না কোথাও ওই ডিসিশনটা কাজে করে, ঠিক আছে। আর হচ্ছে দুই টিমের মধ্যে একটা করে চেঞ্জ হয়েছে। আফগানিস্তানের হয়ে করিম জান্নাত আউট হয়েছে, হরজতুল্লাহ জাজাই এসছে। আর ইন্ডিয়ার হয়ে মোহাম্মদ সিরাজ আউট হয়েছেন, কুলদীপ যাদব এসেছেন। প্রথমে ওপেনিং এ নামে রোহিত শর্মা আর বিরাট কোহলি, ঠিক আছে। রোহিত শর্মা 13 বলে 8 করেন একটা চারের মাধ্যমে, ক্যাচ ধরেন রাশিদ খান, বল করেন ফজল হক ফারুকি, ঠিক আছে। আর তারপর বিরাট কোহলি, ঠিক আছে, 24 বলে 24 করেন, একটা 6 মারেন, বল রাশিদ খান করেন, ক্যাচ মোহাম্মদ নামি ধরেন। তো বিরাট কোহলি 100 স্ট্রাইক রেট খেলেছে, ঠিক আছে। আমার কোথাও না কোথাও একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি এই জন্য বলছি না তিনি 24 বলে মাত্র 24 রান করেছেন, কারণ তার থেকে এক্সপেক্ট করি না যে তিনি 24 বলে 48 বা 50 করবেন, কারণ তিনি হচ্ছেন সেই প্লেয়ার, টি20-র ক্ষেত্রেও বলবো যে যাকে দরকার, প্রতিটা টিমে এরকম একটা প্লেয়ার দরকার যে ইনিংস বিল্ড আপ করবে, যে একদিক দিয়ে উইকেট ধরে রাখবে, আরেক দিক দিয়ে অন্যরা ম্যাক্সিমাইজ করবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলি, বিরাট কোহলি যদি একদিক দিয়ে ধরে রাখে, অন্যরা মারে, ঠিক আছে, আউট হলেও বিরাটের দিকটা ঠিক থাকছে, অন্যদিকে উইকেট পড়লেও বা রান আসলেও সেটা ওই অনুযায়ী। তারপর যখন শেষ অব্দি যখন উইকেট থাকবে হাতে, তখন বিরাটও ম্যাক্সিমাইজ করবে। তো এটাই হচ্ছে খেলা না, বিরাটকে আমরা যেটা চিনি। কিন্তু সেটা হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে বিরাট কোহলি 24 বল খেলে মাত্র 24 রান করেছে, এটা বড় না। তিনি 30 বা 32 34 রান করবে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে তিনি স্টার্ট পেয়েও, মানে 24 বল খেলে মানে টি20-তে অনেক, ঠিক আছে। তো স্টার্ট পেয়েও তিনি আউট হয়ে গেলেন। তিনি কোথায় ধরে স্ট্রাইক রোটেট করে, সিঙ্গেল ডাবল নিয়ে বা লুজ বলে বাউন্ডারি এনে, ঠিক আছে, বা যখন ম্যাক্সিমাইজ করার টাইম আসবে তখন করে, তো সেইভাবে ইনিংস বিল্ড আপ করে বিরাট কোহলি। তো কোথাও না কোথাও বিরাট কোহলিকে আমরা মিস করছি, কারণ সবথেকে বড় কথা হচ্ছে তিনি আইপিএল অরেঞ্জ ক্যাপ জিতেছেন, তিনি আইপিএল এর হাইয়েস্ট রান গেটার ছিলেন। সেই মানুষটা গিয়ে যদি, মানে, আর আমরা জানি বিরাট কোহলি কি অন্য প্লেয়ারদের মতন না যে একটা ম্যাচ ভালো খেলবে তারপর 5টা ম্যাচ খারাপ খেলবে। তিনি প্রতিটা ম্যাচে ভালো খেলার মতন প্লেয়ার, ঠিক আছে, কনসিস্টেন্সি। তিনি একটা ধারাবাহিকতাটা টিমের, মানে তার প্রতি একটা আসে যে তিনি রান করবেন, এরকম একটা ভরসা থাকে। যে একটা দুটো ম্যাচ তাও তিনি মানুষ, একটা দুটো ম্যাচ মিস, মানে খারাপ খেলবে, এটা স্বাভাবিক। কিন্তু এতগুলো ম্যাচ যেখানে এতটা ফর্মে ছিল, তো আমি জানি না কি হয়েছে, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি রানিয়ে আসুক, এটাই চাই। তারপর ছিলেন ঋষভ পান্ত, যিনি কিনা 11 বলেন 20 করেন, ঠিক আছে, 4টে 4-এর মাধ্যমে কোনো 6 মারেননি। এলবিডব্লিউ আউট হন রাশিদ খানের বলে। তারপর সূর্যকুমার যাদব, যিনি কিনা 28 বলে 53 করেন, ঠিক আছে, স্কাই ম্যান অফ দ্য ম্যাচ হন এই ম্যাচে, ঠিক আছে। তিনি 5টা 4 মারেন, 3টে 6 মারেন। মোহাম্মদ নাবির হাতে ক্যাচ আউট হন, বল করেন ফজল হক ফারুকি, ঠিক আছে। তারপর আছে শিবম দুবে, 7 বলে 10, একটা 6 মারেন, কোনো 4 মারেন না। এলবিডব্লিউ আউট হন রাশিদ খানের কাছে। তো শিবম দুবেকে নিয়ে সেই একই কথা, তিনি বিগ হিটার, তিনি, তার কাছে হিটিং অ্যাবিলিটি আছে। তো তাকে কেউ বলেনি, মানে যে তাকে শুধু তার জন্য খেলাচ্ছে না যে তিনি 6-4 মারবে। তার কাছে একটা, মানে একটা ব্যাটসম্যান যে স্ট্রাইক রোটেট করবে সাধারণ, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। এই জিনিসটা পারাটা খুব স্বাভাবিক। মানে রিঙ্কু সিংহ তো, আমি কেন জানি না রিঙ্কু সিংকে স্কোয়াডে রাখেনি, বাট তাও বারবার বলতে হচ্ছে রিঙ্কু সিংহ তো বিগ হিট প্লেয়ার, ঠিক আছে। তিনি তো উল্টে আরো ভালো ইনিংস বিল্ড আপ করতে পারে, স্ট্রাইক রোটেট করতে পারে, স্পিন বলো, পেস বলো, সবাইকে মারতে পারে। তারপরেও তাকে কেন রাখেনি? আর একটা সেই লেভেলের ফিল্ডার যে কিনা গ্রাউন্ড ফিল্ডিং বা ক্যাচ দুর্ধর্ষ করে, তো সেখানে এক তো বিরাট কোহলি, জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রোহিত শর্মা, ঋষভ পান্তের মতো ফিল্ডাররা, এত ভালো ভালো ফিল্ডার থাকার সাথে যদি রিঙ্কু সিংহ থাকতো, তাহলে পুরো মানে রানই বেরোতো না, অপোনেন্ট লুজ রানই পেতো না, ঠিক আছে। তো সেটা হচ্ছে কথা, তা কেন হয়নি আমি জানি না। কিন্তু 7 বলে যে মানুষটা 10 করেছে, ঠিক আছে, যেখানে একটা 6 আছে, বাকি বল কেন স্ট্রাইক রোটেট করলে সেই 7 বলে এটা কোথায় 12-14 দেখাতো, সেটা স্ট্রাইক রেট 100, মানে কি বলবো, 188 বা ওই 180 থেকে 200 দেখাতো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সে ইনিংস বিল্ড আপ করতে করতে প্রতিটা বলে মারা দরকার নেই। আমি যদি 10 বল খেলি, দুটো 6 মারি, ঠিক আছে, তার অনুযায়ী বলছি, দুবের অনুযায়ী বলছি। এটা যদি বিরাট কোহলি হতো তাহলে বলতাম দুটো 4, ঠিক আছে, দুবের অনুযায়ী বলছি। 10 বল খেলি, দুটো 6 মারি, একটা বল ডট খেলাম, আর বাদ বাকি 8 বল, এই 7 বলে 7 রান দিলাম, 7 আর 12 তো 19, আর 10 বলে 19 রান আমার এমনি চলে আসলো। তাহলে কত স্ট্রাইক রেট হলো? 190। তো স্বাভাবিক, যার কাছে হিটিং অ্যাবিলিটি আছে সে, আমি বলছি না 5 বলে তার মানে 6 মারবে, বাট প্রথম 8 বল হয়তো সিঙ্গেল নিয়েই খেললো, পরে দুটো বল লুজ পেলে 9 নম্বর আর 10 নম্বর বল তখন মারলো, এরকম হতে পারে। কিন্তু এইভাবে ইনিংস বিল্ড আপ করাটা উচিত। যাও, তারপর হার্দিক পান্ডিয়া 24 বলে 32, 3টে 4 আর 2টো 6-এর মাধ্যমে তিনি ক্যাচ আউট হন, আর বল করেন নামিলুল হক, ঠিক আছে। রবীন্দ্র জাদেজা 5 বলে 7 করেন, একটা 4-এর মাধ্যমে, ক্যাচ ধরেন গুলবাদ্দিন নাইম, আর বল করেন ফজল হক ফারুকি। অক্ষর প্যাটেল 6 বলে 12 করেন, দুটো 4-এর মাধ্যমে, আর লাস্ট বলে রান আউট হন, তিনি গুরবাজার নামিলুল হকের কাছে রান আউট হন। আর হজদীপ করেন 2 বলে 2 রান, আর এক্সট্রা আসে 13 রান, 5টা এলবি আর 8টা ওয়াইড, ঠিক আছে। ইন্ডিয়ার ইনিংস 181-তে 8 উইকেটের মাধ্যমে 20 ওভার শেষে 181 হয়, ঠিক আছে। তো যেটা হচ্ছে কথা, মোটামুটি ভালোই। আর শেষে বিশেষ করে যাদের 7 আর বা অক্ষরের 12 আর হরদীপের 2, এই কোথাও না কোথাও এই 21 রান একটু না হলে 160 থেকে 181-তে নিয়ে গেছে। আর হার্দিক আর স্কাইয়ের মারাত্মক পার্টনারশিপ, তার সাথে হচ্ছে হার্দিকের কোথাও না কোথাও ফিনিশিং। তো এই ম্যাচটা 100 কোথাও 50 থেকে সেটাকে 181 বলা চলে নিয়ে গেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। তো এবার আসি আফগানিস্তানের বোলিং নিয়ে। ফজল হক ফারুকি 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন। মোহাম্মদ নবী 3 ওভারে 24 রান দিয়ে কোনো উইকেট পান না। নামিলুল হক 4 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট পান। রাশিদ খান 4 ওভারে 26 দিয়ে 3 উইকেট নেন, যিনি হচ্ছে খুব ভালো বল করে, ঠিক আছে। নূর 3 ওভারে 30 রান দেন, কোনো উইকেট পান না। রুমাজি 2 ওভারে 23 রান দেন, কোনো উইকেট পান না। ফার্স্ট উইকেট পরে 11 রানে, ঠিক আছে, 2 ওভার 5 বলে রোহিত আউট হন। সেকেন্ড উইকেট পরে 54 রানে, ঠিক আছে, 7 নম্বর ওভারে, ঠিক আছে, ঋষভ পান্ত আউট হন। থার্ড উইকেট পরে 62-তে বিরাট কোহলি আউট হন 8.3 ওভারে। তারপর আউট হন শিবম দুবে 90 রান যখন ইন্ডিয়ার ইনিংসে।
10 10 ওভার 5 বলে, ঠিক আছে। তারপর একটা পার্টনারশিপ হয় 60 রানের, তারপর স্কাই আউট হয়ে যায় 150 রান যখন 17 ওভারে, তারপর 1 ওভার মানে 18 ওভারেই 160 রান থাকতে হতে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান। তারপর জাদেজা আউট হন 18.4 ওভারে, ঠিক আছে, 165 রান যখন, আর 181 রান যখন 20 ওভার শেষ বলে রান আউট হন অক্ষর প্যাটেল, ঠিক আছে। পার্টনারশিপ প্রথম পার্টনারশিপ 17 বলে মাত্র 11 রানের হয়, রোহিত আর বিরাটের মধ্যে হামরি হয়নি। তারপর পার্টনারশিপটা একটু মোমেন্টাম দিল 25 বলে 43 বিরাট আর ঋষভ পান্তের মধ্যে, কিন্তু তারপরে পার্টনারশিপ আবার তাড়াতাড়ি 9 বলে মাত্র 8 রান হন, ঠিক আছে। তারপরে পার্টনারশিপ শিবম দুবে আর স্কাইয়ের মধ্যে 14 বলে 28 হয়, যেখানে স্কাই করে 7 বলে 18 আর শিবম দুবে 7 বলে 10, তো বোঝাই যাচ্ছে ডিফারেন্সটা প্রায় 300 স্ট্রাইক রেটে স্কাই ব্যাট করে। তারপরে পার্টনারশিপ ফিফথ পার্টনারশিপ যেটা মেইন পার্টনারশিপ, যেটা ম্যাচকে ঘুরিয়ে দিয়েছে বা ইন্ডিয়াকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে এই ম্যাচে, সেটা হচ্ছে 37 বলে 60, স্কাই করেন 18 বলে 33 আর হার্দিক করেন 19 বলে 25। স্কাই প্রায় 200 স্ট্রাইক রেটে খেলেন, ঠিক আছে। 6th উইকেটের পার্টনারশিপ 6 বলে 9 হয়, জাদেজা আর হার্দিকের মধ্যে, হার্দিক আউট হয়ে যায় তারপরেই। তারপর 7th উইকেটের পার্টনারশিপ 4 বলে 6 হয়, জাদেজা 4 বলে 6 করে, আকসার একটা বলে এই পার্টনারশিপে ফেস করেন না। আর লাস্ট 8 বলে 16, যেটা কিনা বলছি তো লাস্ট পার্টনারশিপটা কোথাও না কোথাও 160 থেকে সেটা 181 অব্দি নিয়ে গেছেন, যেটা আকসার প্যাটেল 6 বলে 12 করেন, হার্দিক 2 বলে 2 করেন। তো ইন্ডিয়ার ইনিংস মোটামুটি ভালোই সবাই ব্যাট করেন, ঠিক আছে। যে আমি বলবো না এটা 200-220 তো 180 থেকে 200-র মধ্যে ছিল, কোথাও না কোথাও আফগানিস্তান ভালো মোমেন্টাম বা কনফিডেন্স নিয়ে আসছে, তার সাথে ভালো বোলিং করছে, মোটামুটি প্রত্যেকেই ফর্মে আছে, তাই জন্য আজকে ওখানে তো সে তাদের কাছে 181 করা যথেষ্ট ভালো। আমি বলবো না যে আফগানিস্তান বল, কারণ নাসির খান ভালো বল করছে, ফাজাল ফারুকি হাইস্ট উইকেট টেকার, নাবিলুল্লাহ ভালো ব্রেক থ্রু দিচ্ছে, মাঝে মাঝে গুলবদ্দিন আইব, উমার জাই আর নাবিও এসে ব্রেক থ্রু দিচ্ছে, নূর আহমেদ ভালো ইকোনমিক্যাল বল করছে, উইকেট না পেলেও ইকোনমিক্যাল বল করছে, তো ভালো 181। এবার আসছি আফগানিস্তানের ইনিংস নিয়ে, ঠিক আছে। রেহমানুল্লাহ গুরবাজ প্রথম ওভারেই একটা 4 মেরেছিল, ঠিক আছে, হার্ষদীপকে, ঠিক আছে। তিনি 8 বলে 11 রান করেন, একটা 6 একটা 4 মারেন, কিন্তু সেকেন্ড ওভারেই আউট হয়ে যান দ্বিতীয় বলে, যেটা লিগাল ডেলিভারি অনুযায়ী ফার্স্ট বল ছিল, প্রথম বলটা ওয়াইড ছিল। তো বুমরার বল করেন, ক্যাচ করেন ঋষভ পান্ত। তারপর হজরতুল্লাহ জাজাই বুমরার বলে আউট হন, ক্যাচ ধরেন জাদেজা, ঠিক আছে। তিনি 2 রান করেন মাত্র 4 বলে, কোনো 4-6 মারেননি। জাদরান 11 বলে 8 করেন, একটা 4-এর মাধ্যমে। তিনি আকসার প্যাটেলের বলে আউট হন, ক্যাচ ধরেন রোহিত শর্মা। গুলবদ্দিন নাইম 17 করে 21 বলে, একটা 6 একটা 4-এর মাধ্যমে। বল করেন কুলদীপ যাদব, ক্যাচ ধরেন ঋষভ পান্ত। উমার জাই এই ইনিংসের হাইয়েস্ট রান গেটার, তিনি 20 বলে 26 করেন, 2টো 4 মারেন, একটা 6 মারেন, ক্যাচ আউট আকসার প্যাটেলের হাতে, আর বল করেন জাদেজা। তো উমার জাই বলবো যে উনি স্ট্রাইক রেটও মেনটেন করেছে, হাই স্ট্রাইক রেট এই ইনিংসের বলতে গেলে, যে কিনা 20 মিনিমাম 10টা বল খেলেছে তার হিসাবে। জাদরান নাজিবুল্লাহ জাদরান 17 বলে 19 করেন, ঠিক আছে, কোনো 4 মারেননি, 2টো 6 মেরেছেন। বল করেন বুমরা, ক্যাচ ধরেন হরদীপ সিং। তারপর মোহাম্মদ নবী 14 বলে 14 করেন, একটা 6 মারেন, কোনো 4 মারেননি। বল করেন কুলদীপ যাদব, ক্যাচ ধরেন জাদেজা, ঠিক আছে। রাশিদ খানও আহামরি রান করেননি, 6 বলে মাত্র 2 রান করেন, কোনো 4-6 মারেননি। বল করেন হরদীপ সিং, ক্যাচ ধরে জাদেজা। নূর আহমেদ অনেকক্ষণ ব্যাট করেন, কারণ তিনি লাস্টের আগের ওভারে 19তম ওভারে একটা লাস্ট বলে সিঙ্গেল নিয়েছে, কিন্তু 2-3টে শট খেলেছিলেন কিন্তু পারেননি, আর লাস্ট ওভারে একটা 6টা 4 মেরে তারপরেই আউট হয়ে যান। তো নূর আহমেদ 18 বলে 12 করেন, একটা 6 একটা 4-এর মাধ্যমে। বল করেন হরদীপ সিং আর ক্যাচ ধরেন রোহিত শর্মা। নাবিলুল্লাহ গোল্ডেন ডাক 1 বলে 0 করেন, কোনো 4-6 মারেন না। বল করেন হরদীপ সিং আর ক্যাচ ধরেন ঋষভ পান্ত। আর ফাজাল ফারুকি নট আউট ছিলেন, 1 বলে 4 করেন, ঠিক আছে, একটা 4-এর মাধ্যমে, ঠিক আছে। এক্সট্রা আসে 19 রান বাই 4, ঠিক আছে, 4টে বাই রান, 7টা এলবি আর 7টা ওয়াইড প্লাস একটা নো বল, ঠিক আছে। এবার আসি ইন্ডিয়ার বোলিংয়ে। হার্ষদীপ 4 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট নেন। জসপ্রীত বুমরা 4 ওভারে একটা মেডেন দেন, যেখানে মাত্র 7 রান দেন, 3 উইকেট নেন। আকসার প্যাটেল 3 ওভারে একটা মেডেন দিয়ে মাত্র 15 রান দিয়ে একটা উইকেট নেন, ঠিক আছে। তো আকসার প্যাটেল কিন্তু স্পিন বলার, মাথায় রাখতে হবে যে আফগানিস্তান স্পিন যথেষ্ট ভালো হলে, সেখানে আকসার প্যাটেল একটা মেডেন দিয়েছে, তারপর 15 রান, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 13 রান দেন, কোনো উইকেট পান না। কুলদীপ যাদব 4 ওভারে 32 রান দেন, 2 উইকেট পান। ওই যে বললাম স্পিনারকে ভালো খেলবেই আফগানিস্তান, তো সেখানে বোঝাই যাচ্ছে কুলদীপকে যে তারা অ্যাটাক করেছে, ঠিক আছে। যাদের তাও কুলদীপ 2 উইকেট পেয়েছে, যাদের 3 ওভারে 20 রান দিয়েছেন, একটা উইকেট নেন। আর তো ইন্ডিয়ার বোলিং ভালো, অবশ্যই ইন্ডিয়ার বোলিং এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো হয়েছে, ঠিক আছে। আগের আইসিসি ইভেন্টেও ইন্ডিয়ার বোলিং যথেষ্ট ভালো হয়েছে, যেটা কিনা বলবো যে ইন্ডিয়ার বোলিং জোরে অনেকটা ভালো খেলেছে, ঠিক আছে। এটা স্বাভাবিক, আগে ইন্ডিয়ার ব্যাটসম্যানরাই মানে একটা ভালো ওয়ার্ল্ড কাপ বেরালে অবশ্যই বোলিংয়ের ক্রেডিট আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা জানি ইন্ডিয়া মানে ভালো ব্যাটসম্যান, ঠিক আছে, বলার আগে। কিন্তু এখন ইন্ডিয়ার বোলিংও ভালো হয়ে গেছে, যেখানে কিনা ব্যাটসম্যানরা না রান করতে পারলে বলার একটা মানে পাকিস্তান ম্যাচে তার একটা লাইক টু লাইক, কারণ সবাই বলবে যে আমরা করেছি ওরাও আউট হয়েছে, কিন্তু একটা টাইমে পাকিস্তান অনেক এগিয়ে গেছিল, মাত্র 1 উইকেট পড়েছিল, আর 10 ওভারে মাত্র ওরকম 70-72 রান দরকার ছিল, কিন্তু সেখান থেকে ম্যাচ ঘোরানো, ঠিক আছে। তো সেটা ইন্ডিয়ার বোলিং ভালো হচ্ছে, তো এদের মধ্যে খুব তাড়াতাড়ি উইকেট পড়েন, ঠিক আছে। আফগানিস্তানের ইনিংসে রেহমানুল্লাহ গুরবাজ 13 রান যখন তখন আউট হয়ে যান টিমের 1.2 ওভারে, ঠিক আছে, 23 রান মানে 2 উইকেট পড়ে, ঠিক আছে। 3.4 ওভারে জাদরান। হজরতুল্লাহ জাজাই 23 রানে 3 উইকেট পড়েন। হজরতুল্লাহ জাজাই গুলবদ্দিন নাইম যখন 67 রান টিমে তখন আউট হয়ে যান, 71 রান যখন তখন উমার জাই আউট হন। জাদরান 102 রান যখন তখন আউট হয়ে যান, আর 114 রানের টিমে 114 রানে নাবি আউট হয়ে যান। 121-এ 2টো উইকেট পড়ে 7 আর 8, যেখানে হচ্ছে রাশিদ খান আর নাবিলুল্লাহ আউট হন। আর লাস্ট বলে নূর আহমেদ আউট হন 134
সে অল আউট হয়ে যায়। তো পার্টনারশিপ তেমন বলতে হয়নি, গুরবাজার যাদের মধ্যে 8 বলে 13 হয়, যেখানে 11 রান গুরবাজার আর 2 এক্সট্রা এসে ওয়াইডে, ঠিক আছে। সেকেন্ড উইকেটে 14 বলে 10 হয়, থার্ড উইকেটে 3 বলে 0, ফোর্থ উইকেটে এটাই হচ্ছে হাইস্ট পার্টনারশিপ 38 বলে 34 হয় উমাজাই আর গুলবাদিন নাইবের মধ্যে, ফিফথ উইকেটে 5 বলে 4 হয়, ঠিক আছে। সিক্সথ উইকেটে 25 বলে 31 হয়, সেকেন্ড হাইস্ট পার্টনারশিপ। সেভেন্থ উইকেটে 7 বলে 12 হয়, 8 উইকেটে 7 বলে 7 হয়, আর হচ্ছে 9th উইকেটে 1 বলে 0 হয়, আর 10th উইকেটে 13 বলে 13 হয়। তো এটাই হচ্ছে এদের পার্টনারশিপ। এদের পার্টনারশিপ বিল্ড আপই হয়নি খুব একটা, তাড়াতাড়ি সব আউট হয়ে যায়। ফার্স্ট ম্যাচ জিতে একটা কনফিডেন্স পেয়েছে, প্লাস হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতলে কোথাও না কোথাও কোয়ালিফাই করেই যাবে প্রায়। আর যদি এরকম রানে যেতে 50-50, তাহলে তো রান রেটও ভালো হয়ে জিতবে। তাহলে অস্ট্রেলিয়া ম্যাচটা খুব একটা বড় মার্জিনে না হারলে বা জিতলে তো কোয়ালিফাই আপনিই করে যাবে, সেখানে কোনো ডাউটই থাকবে না। আর যদি হেরেও যায় তাহলে কম রানেও যদি হারে তাহলেও মনে আমার পৌঁছে যাবে। তাছাড়া আমার মনে হয় না অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াকে আফগানিস্তানের, বাংলাদেশ তো নয়, আফগানিস্তান তাও যেহেতু নিউজিল্যান্ডকে হারিয়েছে তো একটা আশা আছে, কারণ ভালো খেলে হারিয়েছে, বোলিং ব্যাটিং দুটো বিভাগেই হারিয়েছে। তো সেটাই হচ্ছে কথা যে আফগানিস্তানে একটা কোথাও না কোথাও চান্স আছে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াকে হারানোর, যেখানে ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়ে গেছে, হারানোর মতন অস্ট্রেলিয়া আছে। আর অস্ট্রেলিয়া আতিপাতি টিম না, তারা আইসিসি ইভেন্টে ভালো করে, তো নকআউটে যাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট চান্স অস্ট্রেলিয়া। তো আফগানিস্তান আর বাংলাদেশের গ্রুপে আহামরি করতে পারবে না কিছু, তো আমার মনে হয় ইন্ডিয়ার অস্ট্রেলিয়ায় যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ জিতলে ইন্ডিয়া আপনি কোয়ালিফাই হয়ে যাবে। তো গাইস, এই ছিল আমার ম্যাচ রিভিউ। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।